বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে 15তম বিসিএস প্রিলিমিনারির গণিত সমাধান নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ 15তম বিসিএস এর যে কয়েকটি গণিত সমস্যা রয়েছে, সেই গণিত সমস্যাগুলো আজকে আমরা সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। একটা অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার, আর অবশ্যই আজকের বিষয়গুলো যেগুলো নোট করার মতো তোমরা অবশ্যই নোট করে নিবে। বন্ধুরা, আমার পরবর্তী 16তম বিসিএস ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী নোটিফিকেশনে তুমি 16তম বিসিএস সম্পর্কে সহজেই তাহলে জানতে পারবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আমরা 15তম বিসিএস প্রিলিমিনারি গণিত সমাধান নিয়ে আলোচনা করি। দেখো, একটি অঙ্ক আসছে x প্লাস ওয়াই মাইনাস 1 সমান সমান 0, x মাইনাস ওয়াই প্লাস 1 সমান সমান 0 এবং y প্লাস 3 সমান সমান 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি কি কি? দেখো, সমবাহু, বিষমবাহু, সমকোণী না সমদ্বিবাহু। তো বন্ধুরা, এই অঙ্কটি তোমাকে করতে হলে কিছু সূত্র জানা অত্যন্ত জরুরি। এই সূত্র যদি তুমি সঠিকভাবে জানতে না পারো তাহলে অঙ্কটি উত্তর করে আসা সম্ভব না। আর এই জায়গাটি থেকে প্রতিবারই একটা করে অঙ্ক সাধারণত তোমার এমসিকিউ হিসেবে থাকে। এই বিসিএস পরীক্ষায় এমসিকিউ হিসেবে একটা অঙ্ক এখান থেকে প্রতিবারই আসতেছে, খেয়াল করলে দেখা যাবে। আবার অন্যান্য চাকরির পরীক্ষায়ও কিন্তু তুমি এটা আবার পেয়ে যেতে পারো, কিন্তু যদি ভালোভাবে শিখে রাখতে পারো। তো আমরা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। যারা একেবারে জানো না, একটু নোট করে নিলে তোমার জন্য সুবিধা হবে। দেখো, আমরা জানি কি আদর্শ সরল রেখার সমীকরণ কি y = mx + c। এটা হচ্ছে আদর্শ সমীকরণ। ওকে, এখানে তাহলে m টা কি? m হচ্ছে ঢাল, x চলক, আর c টা কি? ছেদক। এই আদর্শ সমীকরণ যদি তুমি জানো তাহলে অঙ্কটি করা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। দেখো, m1 গুণ m2 সমান সমান যদি -1 হয়, এই যদি হয় হলে রেখা দুইটি পরস্পর সমান। যদি -1 হয় তাহলে রেখা দুইটি পরস্পর সমান, আদারওয়াইজ কি পরস্পর সমান নয়। তোমার ত্রিভুজ কি হবে? ত্রিভুজ কি আছে? সমবাহু, সমদ্বিবাহু, সমদ্বিবাহু। এবার কি বিষমবাহু, তাই না? এরকম আছে। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি, মনে করো যে এই ত্রিভুজটা সমবাহু আছে, এই ত্রিভুজটা সমদ্বিবাহু। সমবাহু মানে যার সকল বাহু সমান, যার সকল বাহু সমান, দুটো বাহু সমান, আর যার কোনোটি কি সমান নয়, কোনোটি সমান নয়, সেটি হচ্ছে বিষমবাহু। তো আমাদেরকে এখানে দেখাইতে হবে, তোমার এই সূত্রের মাধ্যমে করে দেখাবো আমরা যে আসলে আমার এখানে কি আছে, সমবাহু, বিষমবাহু, সমকোণী নাকি সমদ্বিবাহু। আর তো চলো বন্ধুরা, আমরা একটু করে দেখি। তাহলে আদর্শ সমীকরণ কি y = mx + c। প্রথমটা আমার কি আছে? x + y - 1 সমান 0। তো y সমান এই x + 1। ওকে, এই x এর সাথে কি কোনো কিছু আছে? এই চলকটার সাথে কোনো কিছু আছে? কিচ্ছু নাই। তার মানে কত? 1। তার মানে কত? 1। আচ্ছা, এইটা এই পাশে নিয়ে গেছিলাম, তাহলে -x, আর এটা এই পাশে নিয়ে গেলে +1। তার মানে আমার এখানে কত হয়? -1। এই x এর মান কত হয়? -1।
আমরা কিন্তু এখানে বসাবো, এখানে বসায় বসায় দেখবো আসলে সমান কিনা। ওকে, এটা ছিল আমার 1 নাম্বার। তাহলে 2 নাম্বারটা একটু দেখি। x মাইনাস ওয়াই প্লাস 1 সমান সমান 0। আমার রাখার কত কত y সমান সমান x মাইনাস x প্লাস মাইনাস 1 মাইনাস x মাইনাস 1। ওকে ফাইন, মাইনাস আমরা কমন নিয়ে নেব উভয় পাশ থেকে। x প্লাস 1 মাইনাস মাইনাস কেটে যায়, y সমান সমান কত থাকে x প্লাস 1। তাহলে এখানে কত আসতেছে বন্ধুরা? এখানে x এর মান কত আসতেছে 1, তাই না? আমাদের কি ছিল m1 প্লাস m2 ইকুয়াল টু যদি মাইনাস 1 হয় তাহলে দুইটা রেখা সমান হবে, দুইটা রেখা সমান হবে। আমাদের উদ্দেশ্য ওইটাই। তাহলে একটু আমাদের কত হয়েছে, একটা হয়েছে মাইনাস 1, তাহলে m1 গুণ m2। m1 প্রথমটা কত হয়েছে, প্রথম সমীকরণটা হয়েছে মাইনাস 1, পরেরটা হয়েছে 1, তাই না? এটা গুণ করতেছি, গুণ করলে কত আসতেছে মাইনাস 1। দেখো এখানে m1 গুণ m2 সমান মাইনাস 1 হলে রেখা দুইটি পরস্পর সমান। তা আমরা কি বুঝলাম, তিনটা দেওয়া আছে কিন্তু y ইকুয়াল টু আরেকটা কি দেওয়া আছে y প্লাস 3 সমান 0। তো y সমান সমান এখানে কোনো x এর কোনো মানই নাই, এখানে কোনো x এর মান নাই, তাই না? শুধু কি আছে তোমার এখানে -3 একটা সংখ্যা দেওয়া আছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে m1 প্লাস m2 আমরা এই দুটো দিয়ে কিন্তু বুঝতে পারি কি, যেহেতু দুইটি রেখা পরস্পর সমান, তাহলে কি বলতে পারি আমরা, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি কিনা? সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে কি আসতেছে খেয়াল করো বন্ধুরা, দ্বারা গঠিত ত্রিভুজটি সমবাহু বা বিষমবাহু বা সমকোণী। আমরা জানি কি, যে কোনো ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়, দুটি বাহু সমান আর একটা যদি অসম হয়, তাহলে কি বলি আমরা সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। কি বলি আমরা? সমদ্বিবাহু ত্রিভুজ বলি, তাই না বন্ধুরা? তাহলে আমাদের উত্তরটা আছে এখানে কত, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাকে বলেছে এখানে, খেয়াল করো, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত সেটা বের করতে বলছে। মজার ব্যাপার হচ্ছে কি, এটা একটা সূত্র যদি তুমি না জানো, সূত্র না জানলে কিন্তু অঙ্ক তোমার কখনো তুমি সঠিকভাবে করে আসতে পারবে না, না এমসিকিউ না লিখিত। আমরা একটু জানিয়ে দিই, নোট করে নাও। দেখো এখানে দেওয়া আছে প্রথম পদ, আমরা লিখব কি, প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে 99। কি চাইছে? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল চাইছে, তাই না? আচ্ছা n কত, এখানে n মানেও তো 99, তাই না? এই যে বলছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 99 পর্যন্ত, তার মানে কি 99টা সংখ্যা আছে, তাই না? তো এর মানে হচ্ছে 99। তাহলে আমরা জানি আমরা কি জানি, পদ সংখ্যার যোগফল, পদ সংখ্যার যোগফল সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা, ভাগ 2 গুণ কি পদ সংখ্যা। প্রথম পদ কত আমার বন্ধুরা 1, শেষ পদ 49 ভাগ 2 গুণ পদ সংখ্যা কত 49। আচ্ছা 50 ভাগ 2 গুণ 49, ফাইনালি আমরা এখানে পাচ্ছি কত 25 গুণ 49। আচ্ছা 25 গুণ 49 আমরা একটু শর্টকাট করার চেষ্টা করি। 5 9 45, 9 দুগুণে 18, আচ্ছা 22, 4 5 20, 4 দুগুণে 4 5 20, 4 দুগুণে 8, 8 2
4 25 100 ধরে নিতে পারি, 4 25 100, তাই না? আচ্ছা, তাহলে কত আসতেছে এখানে আমরা একটু দেখি। 5 2 2, উত্তরটা কত আসছে বন্ধু এখানে? 25 গুণ কত? 49, 5 9 45 এর 5, 9 2 18, 18 আর 4 22, ওকে ফাইন, 4 5 20, আর হচ্ছে 4 2 8 আর 2 10, 1225, 1200 কত আসতেছে? 25। কিন্তু আমাদের উত্তর এখানে কত আছে? 4850, 4950, 5750, আর কত আছে বন্ধুরা? 5950, তাই না? তাহলে কোথায় আমাদের একটু ভুল হচ্ছে মনে হচ্ছে? 4950 উত্তর হবে, একটু দেখি আমরা। দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা কি? আমার কত এখানে আছে, কত পদ সংখ্যা? শেষ পদ কত আমার বন্ধুরা? 99। আমি যদি লিখি 49 তাহলে কি অঙ্ক হবে? আমি যদি অঙ্ক লিখি 49 তাহলে কি আমার অঙ্কটা কি হবে? হবে না। হবে না কেন? আমার পদ সংখ্যা কত আছে? 99। আচ্ছা, 99 যোগ 1 100। এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, আমার মতো যদি তোমরা এইভাবে এরকম ভুল করো তাহলে কিন্তু অঙ্ক ওখানেই শেষ, ওখানেই শেষ। তাহলে একটু খেয়াল করো বন্ধুরা, 99 যোগ 1 মানে হচ্ছে 100, তো 100 ভাগ 2 গুণ 99। এরপরে দেখো একটু কাটাকাটি করে নিই আমরা। 50 গুণ 99, 50 গুণ, এবার কিন্তু ঠিক আছে। সবসময় খেয়াল রাখতে হবে, এই আমার মতো তাড়াহুড়া, এত তাড়াহুড়ার দরকার নাই, কিন্তু অঙ্কটা সঠিক করতেছি কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে, কারণ সঠিক নম্বরটা আমার তুলতে হবে, নিতে হবে, না হলে আমি চাকরিটা পাবো না। তাহলে 50, তাহলে ধরে নিচ্ছি 99 গুণ 50। আচ্ছা, একটা শূন্য বসিয়ে দিই, 5 নং 45, 5 নং 45 আর 4 49। দেখো বন্ধুরা, 4950। আমি এখানে কত বসিয়েছিলাম? 49। 49 বসালে কি হবে? হবে না। কারণ কি? আমার এখানে তো বলাই আছে, কি বলা আছে? যে প্রথম পদ 1, শেষ পদ 99, আর পদ সংখ্যাটা হচ্ছে 99, তাই না? তো 49 বসালে অঙ্ক হবে? হবে না। অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়টিও। দেখো বন্ধুরা, এখানে আরেকটি অঙ্ক আসছে, a সমান সমান 1, b সমান সমান -1, c সমান সমান 2, d সমান সমান -2 হলে এই a মাইনাস মাইনাস b মাইনাস ব্র্যাকেট মাইনাস c মাইনাস ব্র্যাকেট মাইনাস d এর মান, এই অঙ্কটি করিয়ে দেওয়া আসলে ঠিক হচ্ছে না। মানে খুব সহজ অঙ্ক, এটা তোমরা সহজেই করতে পারো, তবুও একটু করে দিই। দেখি আমার মান দেওয়া আছে, মান দেওয়া আছে কি? a সমান সমান 1, a সমান সমান 1, b সমান সমান -1, আর c সমান সমান 2 দেওয়া আছে, আর d সমান সমান কি দেওয়া আছে বন্ধুরা? -2। তাহলে আমি একটু মান বসিয়ে দিই এখন। এই পদন্তন্য a এর জায়গায় আমি বসাবো 1, আচ্ছা, মাইনাস b এর জায়গায় বসাবো -1, ওকে। এই হচ্ছে b এর মাইনাস, আর b মানে কত? b মানে কত? -1, ওকে ফাইন। মাইনাস c মানে কত? c মানে হচ্ছে 2, আচ্ছা। d মানে কত? d মানে কত? d মানে হচ্ছে -2, ফাইন। দেখো 1 এখানে 1 থেকে যায়, এখানে কত থাকে? 1 থাকে। এই 1 মাইনাসে মাইনাসে প্লাস, +1, ওকে ফাইন। মাইনাস, দেখো এই -2 থাকে, তাই মাইনাসে মাইনাসে +2, একবারে বসালাম বন্ধুরা, একবারে করে দিলাম আমি, +2। আর এখানে কত থাকে দেখো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে -2। তাহলে দেখো, খেয়াল করো, উত্তরটা আমার কি আসতেছে? 0। 0 আছে? হ্যাঁ আছে, উত্তরটা 0। উত্তরটা কত? 0। খুব সহজ, কিন্তু খুব খেয়াল করে বসাতে হবে কিন্তু।
এবার কি বলছে দেখো বন্ধুরা, 64 কিলোগ্রাম বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ 25%। 64 কত, একটু ছোট ছোট নোট করে নি। 64 এই কিলোগ্রাম একটা মিশ্রণ আছে, 64 কিলোগ্রাম মোট। আচ্ছা, এরপরে বলছে এইটার 25%। কত 25%? 25% কি বালি, তাহলে আমরা ধরে নিই বালি। ছোট ছোট করে বোঝাচ্ছি বন্ধুরা, এক লাইন করতেছি এক লাইন বোঝাচ্ছি। 64 সমান সমান, সরি, বালি সমান সমান 64 গুণ 25%। বলেছে যে 64-র 25%ই হচ্ছে বালি। তাহলে আমরা একটু করার চেষ্টা করি, এই পার্সেন্টেজ করলে নিচে 100। ওকে ফাইন। কত, 4 25 100, 4 16 64। তাহলে বালি কত বন্ধুরা, 64 থেকে বালি হচ্ছে 16। আচ্ছা তাহলে পাথর কত, একটু পাথরটা আমরা বের করে নিই। পাথর কত, তাহলে 64 মাইনাস 16, আর হচ্ছে 14। ওকে, 1 1 আর 2 2 2 4 6 48 কেজি। এখানে 16 কেজি হচ্ছে বালি আর 48 কেজি পাথর। ওকে ফাইন। আমরা পরের কথাটা চলে আসি, কি বলছে, কত কিলোগ্রাম বালি মেশালে। আচ্ছা, আর একটা নতুন মিশ্রণ তৈরি করতেছে। বলছে এই 16-র সাথে কত মেশালে। 16-এর সাথে আমরা ধরে নিচ্ছি 16 যোগ কোয়া মেশালাম। কোয়া মেশালে কি হবে, নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে। আচ্ছা বন্ধুরা, 40% নতুন মিশ্রণ, অর্থাৎ 16 যোগ কোয়া, পাথর বালি ছিল 16, এর সাথে আমরা কোয়া মেশালাম। ওকে ফাইন। এই কোয়া মেশানোর পরে একটা জিনিস খেয়াল করো, পাথর কত, 48। পাথর কত, 48। এইটা হচ্ছে নতুন মিশ্রণ তৈরি হয়ে গেল। বলছে যে এইটা এই বালির সাথে আর কতটুকু মিশালে, কতটুকু কি মেশালে আর কতটুকু কি মিশালে, নতুন নতুন যে মিশ্রণ সেই মিশ্রণে তোমার কতটুকু বালি মেশালে পাথরের পরিমাণ 40% হবে, সেটা চাইছে কিন্তু। তো আসো আমরা একটু দেখি। এখানে একটা জিনিস বলে রাখি যে নতুন মিশ্রণের পাথরের পরিমাণ কত, 40। আচ্ছা তাহলে বালি কত, বালি নিশ্চয়ই 60। তাহলে এখানে আমরা কি লিখছি, আগে বালি লিখছি না, 60:40। তুমি, তোমার কাছে কঠিন মনে হতে পারে, আমি আরো একবার সহজ করে বলে দিচ্ছি। তুমি প্রথমে কি করবা, এখানে কত বলছে যে 64 কিলোগ্রাম মিশ্রণে বালির পরিমাণ কত, 25%। তার 25% আমরা বের করে ফেললাম। বের করার পরে আমরা 64 থেকে আমি কি করব, মোট থেকে আমি বালিটা বাদ দেবো। বালি দিয়ে বাদ দিলে কত আসতেছে, যা আসতেছে একটা অ্যামাউন্ট তো আসবে, তাই না, সেটা হচ্ছে পাথর। এবার বলছে নতুন আর একটা মিশ্রণ তৈরি করব আমরা। নতুন আর একটা মিশ্রণ তৈরি করতে গেলে কি হবে, আগে যা ছিল সেটার সাথে যোগ করব, তাই না। সেই নিয়ম অনুযায়ী আমরা কি করছি, এখানে দেখো আমার যে বালি ছিল সেই বালির সাথে আমি ধরে নিচ্ছি যে কোয়া গ্রাম বা কোয়া কিলোগ্রাম আমি যোগ করে দিচ্ছি। এই যোগ করার পরে কি হবে, 40% পাথরের পরিমাণ তখন হবে 40%। আচ্ছা, তো আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি কি এই পাশ ওই পাশ সমান হবে 40%, মানে কি পার্সেন্ট মানে 100, 100-তে 60 যদি বালি থাকে, পাথর হচ্ছে 40। তাহলে এই 16 যোগ কোয়া ইসটু 48 সমান 60 ইসটু 40। ওকে, আসো আমরা একটু করে ফেলি। 48 সমান 60/40, তাহলে কাটাকাটি করবো, 2 3 দুগুণে 6 2। ওকে ফাইন। 16 দুগুণে 32 যোগ 2 কোয়া সমান সমান 3টা 24 আর 3 4 12 আর 2 14। ওকে ফাইন। তাহলে 2 কোয়া সমান সমান 2 কোয়া সমান সমান 2 কোয়া সমান সমান 144 মাইনাস 32। আচ্ছা, এইখানে 2 থাকে, এইখানে 1 থাকে, আর এখানে কত থাকে, তোমার 1 থাকে, তাই না। 2 কোয়া, কোয়া সমান সমান 112/2। তাহলে 6 দুগুণা, সরি 5 দুগুণা 10 আর 6 দুগুণা 12। অতএব কোয়া সমান সমান 56। দেখো বন্ধুরা, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ 40% হবে। কত কিলোগ্রাম
বালি মেশাইছি আমরা। দেখো তো বালি কি ধরছিলাম বন্ধুরা, এখানে কিন্তু মনে করছিলাম কি কি মনে করছিলাম, যে মনে করি নতুন মিশ্রণে, নতুন, এই কথাটা আমি লিখে দিয়েছিলাম না, নতুন মিশ্রণে বালি মেশাতে হবে কোয়া কেজি, এক কথায় কোয়া কিলোগ্রাম লিখে কোয়া কেজি। ঠিক আছে, তো কোয়া এর মান আমরা কত পাইলাম এখানে 56। দেখো তো আমার উত্তরটা কি আছে এখানে, 9.6 11.048 আর 56 কিলোগ্রাম, তাই না? 56 কিলোগ্রাম। তাহলে আমার উত্তরটা কত? 56। খুব সহজ কিন্তু এই অঙ্কটি কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এসে থাকে। তো একটু খেয়াল করলে, একটু মনোযোগী হলে এই অঙ্কটা করা সম্ভব, এবং সঠিক ভাবে করার পরে তোমার যে সাকসেস সেটা তুমি কিন্তু পেয়ে যেতে পারো একটু মনোযোগী হলেই। দেখো বন্ধুরা, এরপরে বলছে কি, একটি সংখ্যার 2/7 অংশ কত? এটা তো আমার করাই দেওয়ার কথাই না, মানে খুব সহজ। 3, 4, 5 এর অঙ্ক, তবুও একটু করে দিই যারা ভুলে গিয়েছো। একটা সংখ্যা, তো আমরা ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে ক, একটি সংখ্যা কত? ক। এই ক এর 2/7 সমান কত? 64। তাহলে আমরা লিখতে পারি ক সমান 64 আর 2 গুণ 7। তাহলে আমরা 3 দুগুণে 6 আর হচ্ছে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 321। দেখো তো আমাদের কত আছে এখানে, 321, সরি 21 আর 22, 7 দুগুণে 14 হাতে 1, 321 আর 22, 224। দেখো উত্তরটা 224 আছে আমাদের এখানে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, খুবই সহজ। এবার বলছে একটি 50 মিটার লম্বা মই, আচ্ছা ভালো কথা, একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে, আচ্ছা দেয়ালটা আমরা ধরে নিচ্ছি যে এটা দেয়ালটা, এইটা খাড়া একটা দেয়াল, আচ্ছা হেলান দিয়ে রাখা আছে কত মিটার মই? 50 মিটার মই। এটা মনে করো যে এইভাবে আমার হেলান দিয়ে রাখা আছে, হেলান দিয়ে এইভাবে মই কিভাবে রাখে, এইভাবে রাখে না, এই হেলান দিয়ে রাখে। দেখো তো হেলান দিয়ে রাখছে, হেলান দিয়ে, এটা হচ্ছে মই, এটা কত মই, আর মই কত মিটার? 50 মিটার। ওকে ফাইন। মইয়ের এক প্রান্ত হতে 40 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করেছে। মইয়ের এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, এই মাটি থেকে 40, এটা হচ্ছে 40 মিটার উঁচুতে, এই 40 মিটার উঁচুতে স্পর্শ করেছে মাটি, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে কি মাটি। এই মাটির থেকে 40 মিটার উঁচুতে এই মইটা তোমার স্পর্শ করেছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, এই ত্রিকোণমিতি যদি তুমি চিত্র সঠিকভাবে আঁকতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্কটি নিমিষেই হয়ে যাবে, একদম মিনিট লাগবে না, 1 সেকেন্ডে হয়ে যাবে আমার বিশ্বাস। তো আমরা চিত্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমি আবারও একবার ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো বন্ধুরা কি বলছিল, একটি 50 মিটার লম্বা মই, আচ্ছা ওকে, একটা 50 মিটার লম্বা মই আছে যেটা খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা আছে। মনে করো এইটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, আর তুমি যদি মইটা হেলান দিয়ে রাখতে চাও তাহলে নিশ্চয়ই মাটির থেকে এভাবে রাখবা, মাটির থেকে এভাবে রাখতে হবে। একেবারে সোজা তো তোমার মই এভাবে দাঁড়িয়ে থাকবে না, থাকবে হেলান দিয়ে রাখছে 50 মিটার মইটা এভাবে। তো তুমি ধরে নাও এইটা আমার দেয়াল, এই যেটা আছে এটাই দেয়াল, ওকে, আর এইভাবে হেলান দিয়ে রাখা আছে, এইভাবে এই দেয়ালের সাথে কি আছে, আমি এইভাবে হেলান দিয়ে রাখতেছি। তুমি এইভাবে চিন্তা করো, আমি এইভাবে এই পাশে আঁকিয়েছি, যদি এই পাশে আঁকি সে একই কথা, অর্থাৎ আমি এই পাশ দিয়েও চাইলে আমি আঁকাইতে পারি। হেলান দিয়ে রাখা আছে দেয়ালের সাথে, এটা হচ্ছে আমার দেয়াল, এই দেয়ালটা আমি এই মইটা এভাবে রাখছি, এই মইটা এভাবে রাখছি, এটা কত? 50 মিটার। আচ্ছা আমার এইখানে কত মিটার উঁচুতে গিয়ে তোমার ইয়ে হয়েছে? 40 মিটার উঁচুতে, এটা আমি 40 মিটার লিখে রাখছি। দেখো আচ্ছা, এইটা হচ্ছে ভূমি বা মাটি, ভূমি বা মাটি। আচ্ছা মাটির থেকে কত? 40 মিটার উঁচুতে গিয়ে এই যে মইটা এটা স্পর্শ করেছে। খুব ফাইন। এখন তোমার কি চাইছে, উত্তরটা কি চাইছে, মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের উচ্চতা কত? খুব ফাইন। মইয়ের যে অপর প্রান্ত, এই অপর প্রান্ত থেকে দেয়ালের উচ্চতাটা
কত, মইয়ের দূরত্ব কত। এইখানে মই রাখা হয়েছিল না, এইখান থেকে এই যে এত উঁচুতে গিয়ে স্পর্শ করছে, এখন বলছে যে এইখান থেকে এই পর্যন্ত মই যেখানে স্পর্শ করেছে ভূমিতে, এইখান থেকে এই পর্যন্ত এর দূরত্বটা কত সেটা চাইছে। তাহলে দেখো মইয়ের এক প্রান্ত হতে 40 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে, মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত। এইখান থেকে এই যে দেয়ালটা, এখান থেকে দেয়াল তো এখানে, তাই না, এটা তো দেয়াল, এটা কি দেয়াল, তো এইখান থেকে এই যে দেয়াল, এই দেয়ালের দূরত্বটা কত এটা তোমার চাইছে। খুব সহজ। আচ্ছা, পিথাগোরাসের সূত্র তোমরা কে কে জানো? দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাই, অতিভুজ তার স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বন্ধুরা যারা না জানো একটু নোট করে নাও। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ তার স্কয়ার সমান সমান লম্ব তার স্কয়ার যোগ ভূমি তার স্কয়ার। দেখো বন্ধুরা, এটা আমি ভেঙে দেখিয়ে দেবো, অনেকে আসলে বুঝতে পারো না যে এটা এই পাশে গেল না ওটা ওপাশে গেল, সেটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে অতিভুজ কত আছে 50, এটা তো অতিভুজ, আমরা কি জানি এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আচ্ছা ঠিক আছে, 50 তার স্কয়ার, লম্ব কত বন্ধুরা, লম্ব মানে এই দেয়ালটা 40 মিটার, 40 তার স্কয়ার। আমার চাইছে কি যে এই দেয়ালের দূরত্বটা কত, মানে ভূমি কতটুকু, তাহলে 2500, এটাকে 50 তে স্কয়ার করলে 2500 হয়, তাই না, সমান সমান এখানে 1600 হয়, আর এখানে ভূমি থেকে দেয় ভূমি তার স্কয়ার। আচ্ছা, বা এই 2500 থেকে তুমি 1600 বাদ দাও, ওই 1600 এই পাশে নিয়ে আসো, তাহলে ভূমি তার স্কয়ার। ওকে ফাইন, তাহলে এখানে থাকে কত 900 সমান সমান ভূমি তার স্কয়ার, বা ভূমি তার স্কয়ার সমান সমান 900। আচ্ছা, এটাকে আমরা বর্গমূল করব। একটা কথা বলি, এর যে পরের যে অঙ্কটি আছে সেটি করার জন্য এখানে একটা তথ্য দিয়ে রাখি তোমাদের, বর্গমূল করলে পূর্ণ সংখ্যা বাড়ে নাকি কমে জানো তোমরা? যদি না জেনে থাকো এখনই নোট করে নাও। পূর্ণ সংখ্যা যদি বর্গমূল করা হয় তাহলে কমে, আর ভগ্ন অংশ সংখ্যা যদি বর্গমূল করা হয় তাহলে বাড়ে। তাহলে কি বাড়ে, এটা একটু জেনে রাখো, পরের অঙ্কটিতে আমাদের কাজে লাগবে। তা দেখো, আমরা যদি এই পূর্ণ একটা সংখ্যা আছে কত 900, 900 কে বর্গমূল করব, তাহলে ভূমি সমান সমান 900 কে বর্গমূল করলে, বর্গমূল নিশ্চয়ই প্রত্যেকের জানা আছে। দেখো আমি আরেকবার একটু চেষ্টা করে দিচ্ছি তোমাদেরকে। বর্গমূল এভাবে করতে হয়, জোড়া জোড়া নিতে হয়, জোড়া জোড়া নিতে হয়। তাহলে আমাদের খেয়াল করো কত আসতেছে, 3 দিয়ে 3 3 9, ওই জোড়া নামিয়ে আসলাম। আচ্ছা, এই জোড়ার সাথে কি আর দেওয়া যায়? যায় না, এই জোড়া শূন্য দিয়ে এই নিচে নামিয়ে দাও, 30। দেখো আমাদের কত আসে এখানে 30। আমি কিন্তু বর্গমূলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার উত্তর কত আসা উচিত। তুমি এখন 30 গুণ 30 দিয়ে দেখো তো, 30 গুণ 30 কত আসে, 3 3 কত 9 আর 2 শূন্য, 900। তাহলে তোমার অঙ্কটি অবশ্যই সঠিক আছে। তাহলে অতএব ভূমি কত 30 মিটার। তোমার চাইছিল কি মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত, মইয়ের এই প্রান্ত থেকে এই যে দেয়াল এই পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার 30 মিটার। নিশ্চয়ই আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। আর এই একটি অঙ্ক যদি সঠিকভাবে বুঝতে পারো তুমি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই অঙ্কটি যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো তাহলে কোনো না কোনো পরীক্ষায় তুমি এই অঙ্কটি আবার পাইতে পারো ইনশাআল্লাহ, যদি কপাল সুপ্রসন্ন থাকে, ভাগ্য সুপ্রসন্ন থাকে। দেখো এরপরে কি বলছেন বন্ধুরা, যেটি তোমাদের সাথে একটু আগে বলছিলাম যে কোন সংখ্যাটি বৃহত্তম সংখ্যা। দেখো কোয়া সমান এখানে দেওয়া আছে 0.3, আর এই রুট ওভার 0.3, এরপর কত আছে 1/5, 1/5 আর 1/3। তো তুমি এখানে করে দেখো একটু, 0.05 দুগুণা 10। ওকে ফাইন,
দশমিক 0 3 3 9। আচ্ছা, দশমিক 3 হলে কত আসতেছে? 10 3, অর্থাৎ 3 আসতেছে, তাই না? কোন সংখ্যাটি বৃহত্তম সংখ্যা? এখন খেয়াল করো, আমি কি বলেছিলাম এখানে? এই বর্গমূল পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা? আমি বলেছিলাম যে নোট করে নাও, পূর্ণ সংখ্যার বর্গমূল করলে কমে যায়, আর ভগ্নাংশ সংখ্যার বর্গমূল করলে বেড়ে যায়। আচ্ছা, আমার এখানে কত কত হয়েছে তোমরা একটু খেয়াল করো তো বন্ধুরা। আমার এইখানে হচ্ছে 3/10। আচ্ছা, 3/10, এটাও একটু করে নিই। 30 3 10 30, 0.3 হয়েছে। ওকে, একটা দেওয়াই আছে 0.3, আর এখানে কত হয়েছে আমার? 0.3 দুইটা আছে। ওকে, আর 0.2। এখন এর মধ্যে থেকে সব থেকে বড় কোনটা? আচ্ছা, খেয়াল করো, 0.3 তো আমার আছে। 0.3 কি আমার আছে? 2ও আছে। আমি ধরে নিচ্ছি কি 0.2ও আছে। তাহলে এর মধ্যে বড় কোনটি? তুমি যদি এখন এই আমার এই যে যেটা আছে যে পূর্ণ বর্গমূল করে তোমার বের করতে হবে কি, এখানে কি আছে? 0.3। এটা নিশ্চয়ই পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে তোমার বর্গমূল করলে আমি কি বলছিলাম? বেড়ে যাবে। তা আছেই তো 3। যদি এরপরে বাড়ে তাহলে কি 3 এর পরে 4 হয়ে যাবে না? 4 এর পরে 5 হয়ে যাবে না? এখানে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, √5, আর এখানে সবসময় 2 2 করে বাড়ে, আর যদি 10 এর পরে হয় তাহলে আরো বেশি বেড়ে যেতে পারে। একটা জিনিস খেয়াল রাখো, এখানে √7, এই √7 এ শুধু কত বাড়ে? এর থেকে ডিফারেন্সটা কত? 1.5। তো খেয়াল করো, আমি কি বলছি যে প্রতিটা রুটে 10 পর্যন্ত 2 করে বাড়ে, এক্সেপ্ট √7 1.5 বাড়ে। তাহলে আমি শর্টকাট তোমাদেরকে কি বোঝালাম? একটা জিনিস 0.3 আছে, এটাকে যদি আমরা বর্গমূল করি আরো বেশি বেড়ে যাবে। অর্থাৎ আমার বৃহত্তম সংখ্যা এখানে কোনটি? √0.3। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এই 15তম BCS গণিতগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর যদি কেউ বুঝতে না পারো, অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও যে এই অঙ্কটা বুঝতে পারিনি, আমি আবার সঠিক করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আবার বলছি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী নোটিফিকেশনের জন্য, আর অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।